সো আজকে হচ্ছে তোমাদের বাংলা লেকচার 7, এবং এটা হচ্ছে পার্ট 7-এর ফার্স্ট লেকচার। আর টপিকটা হচ্ছে কারক বিভক্তি। খুবই ইজি টপিক, বাট অনেকের কাছে হয়তো এটা একটা কঠিন টপিকও মনে হইতে পারে। বাট আমরা এমন ভাবে শিখবো যাতে করে এখানে আর কোনো কিছু কখনোই ভুল না হয়, আর প্র্যাকটিক্যালি তুমি সলভ করতে পারো। লাইক আমরা এখানে পুরো ক্লাসের মধ্যে কারক বিভক্তির পোস্টমর্টম করবো, বুঝছো? যাতে করে যেভাবেই কোশ্চেন আসুক আমরা ইজিলি অ্যান্সারটা বের করে নিয়ে আসতে পারি। আর অবশ্যই কারক বিভক্তি এমন একটা টপিক যেটা থেকে বাংলার মধ্যে কোশ্চেন আসলে গ্রামার পার্টের মধ্যে অবশ্যই একটা এমসিকিউ থাকেই। সো অ্যাডমিশন টেস্টে 100টা এমসিকিউর মধ্যে এটা একটা এমসিকিউ, তার মানে এটা একটা মার্ক ক্যারি করতেছে। 80টা হলে তার মধ্যে একটা, বা আদার্স যেখানে যতগুলো এমসিকিউ থাকে তার মধ্যে এটা একটা এমসিকিউ। সো এই জন্য এটাকে একটু ভালো গুরুত্ব দিয়ে সবাই বুঝবা, প্রত্যেকটা জিনিস এখানে ক্লাসের মধ্যেই কনসেপ্টটা ক্লিয়ার করে নিবা। অ্যান্ড দেন ফার্দার তুমি তোমার যে রেফারেন্স বই আছে সেটা থেকে নিজে প্র্যাকটিস করবা, দেখবা যে সবকিছুই তুমি ক্যালকুলেট করে অ্যান্সার বের করতে পারতেছো খুব ইজিলি। ওকে, সো আমাকে একটু তোমরা কাইন্ডলি বলো যে স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা। জি কার ভাইয়া। জি ভাই, দেখা যায়। দেখা যাচ্ছে। ওকে, এখন দেখো, কারক বিভক্তি দুইটা একটার সাথে একটা খুব লিঙ্কড। এবং তুমি যদি কোশ্চেন দেখো সেখানে অবশ্যই কারক যখন জিজ্ঞেস করা হয় সাথে বিভক্তি কোনটা সেটাও জিজ্ঞেস করা হয়। সো আমাদেরকে অবশ্যই বিভক্তি সম্পর্কে ভালো একটা নলেজ রাখতে হবে। সেটা তো নিশ্চয়ই আমরা সবাই পারি, যে তোমার প্রথমা বিভক্তি কি কি, তারপর দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী, এটা সম্পর্কে সবাই আমরা অবগত না? বলো তো। জি ভাইয়া। আচ্ছা, সো যদি এরকম হয় যে আমি জিজ্ঞেস করি তোমার দ্বারা দিয়ে কর্তৃক, সেটা কোন বিভক্তি হবে? তৃতীয়া। তৃতীয় বিভক্তি। তৃতীয়া। তারপরে এ অন্তস্থ তে, তখন কি বিভক্তি হবে? সপ্তমী। সপ্তমী। ষষ্ঠমী। সপ্তমী। এবং যদি ধরো কোনো বিভক্তি নেই তখন কি হবে? শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি আরেকটা নামই হচ্ছে প্রথমা। তো দেখো, আমরা কারকের পার্ট 1-এর ভিতরে শুরুতে হচ্ছে তোমার প্রত্যেকটা কারক কিভাবে আইডেন্টিফাই করতে হবে সেই বিষয়টা দেখবো। এরপরে প্রত্যেকটা কারকের মধ্যে আলাদা আলাদা ভাগ আছে না, সেটাও আমরা পার্ট 2-তে কমপ্লিট করবো। তো এটা হচ্ছে একটা কমপ্লিট ক্লাস, যাতে করে তোমার পুরোটাই কভার হয়ে যায়। সো কারকের মধ্যে পার্ট 1-এ দেখো, সর্বপ্রথম যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে যে কারকের সংজ্ঞা কি। তো এখানে আমি তোমাদের কাছে এটা জাস্ট জানতে চাচ্ছি যে কারক কি, জিনিসটা কি। তুমি এখানে এক্স্যাক্টলি বলতে হবে তা না, সংজ্ঞা জাস্ট আমাকে বোঝাও, কনভে করতে পারলেই হবে যে কারক জিনিসটা কি, কখন কারক হয়, বলো তো। যা ক্রিয়া সম্পাদন করে। হ্যাঁ, এটা একটা গুড অ্যান্সার, যে যা ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ এই যে ক্রিয়াপদ, যেটা একটা সেন্টেন্সের ক্রিয়াপদ বা ভার্ব যে অংশটা থাকে সেটার সাথে অন্যান্য যে পদগুলা আছে সেগুলার যে সম্পর্ক সেটাই কারক বোঝায়। যেমন দেখো এখানে, অবশ্যই যখন তোমাকে একটা কোশ্চেন দেওয়া হবে সেখানে দেখবা অনেক সময় এইভাবে কোশ্চেন থাকে। সে ফর এক্সাম্পল তোমার আহ, এরকম যদি থাকে যে মুরগির ডিম দিয়ে সকালে নাস্তা করলাম, সেখানে মুরগির নিচে আন্ডারলাইন করা, সেটা কি কারক হবে? না, এটা তো সম্বন্ধ পদ। রাইট, এটা কিন্তু কারক হবে না, কারণ এটা হচ্ছে সম্বন্ধ পদ। দ্য ফ্যাক্ট ইজ, আমার আন্ডারলাইন কিন্তু যে শব্দটা মুরগি, সেটা কিন্তু ওই যে নাস্তা করা, অর্থাৎ এটাকে তুমি খাবার হিসেবে নিচ্ছ, সেটার সাথে কোনো সম্পর্কিত না। তুমি ডিম দিয়ে নাস্তা করছো, তুমি কিন্তু মুরগি দিয়ে নাস্তা করো নাই। দ্যাটস এটা সম্বন্ধ পদ। ধরো যদি এরকম হয় যে রহিমের ভাই করিম বাড়ি যাচ্ছে, তো যদি রহিমের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে সেটা কি কারক হবে? না, না। সম্বন্ধ না সেটাও ভাইয়া, কিন্তু এটা হবে না। সম্বন্ধ। তো বি কেয়ারফুল, যে তোমার যখন কারক থেকে কোশ্চেন করা হয় তখন আন্ডারলাইনকৃত অংশটা কি, সেটা কি আদতেও ক্রিয়াপদের সাথে সম্পর্কিত কিনা, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। অনেক সময় এরকম হয় যে আমরা না ভেবেই অপশনের ভিতরে দেখতে পাচ্ছি এরকম কর্তাকারক বা কর্তৃকারক কর্মকারক দাগিয়ে দিই, কিন্তু পরে দেখা যায় যে সেটা কারকই না। এরকম হয় কিন্তু। সো বি কেয়ারফুল যে আদতেও যে আন্ডারলাইন কিন্তু শব্দটা আছে সেটা ক্রিয়াপদের সাথে সম্পর্কিত কিনা, এবং তোমার বিভক্তি কোনটা আছে এটাও আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি তোমাদেরকে একটা কোশ্চেন করব, যারা এই কোশ্চেনে অ্যান্সার পারো তারা কিন্তু অ্যান্সার দিবা না, যারা আমার প্রিভিয়াস স্টুডেন্ট আছে, নতুন যারা তারা বলবা। সেটা হচ্ছে, ধরো আমি বললাম জেলে নদীতে মাছ শিকার করে। তো আমাকে শুরুতে বললো যে এই যে জেলের নিচে আন্ডারলাইন করা, এটা কোন কারকে কোন বিভক্তি, বলো। এই যে নিশা, বললো নিশা, তিশাশীল নিশা, বলো।
আরেকবার বলেন। এই যে জেলে নদীতে মাছ শিকার করে, এটা কোন কারকে কোন বিভক্তি? স্বীকার করে। উম, তারপরে যে লাবিবা করে আছে বলে ক্লাসে, লাবিবা বলো। কিন্তু লাবিবা, তুমি বলো, তুমি নতুন স্টুডেন্ট। অথবা সুবা বলো, বলতে পারবা? চুপ করে আছো কেন? এর বাইরে কেউ ভাইয়া বলতে আসলে না। পারবো না, পারবো না। ইতিশা, তুমি বলো দেখি এটা কোন কারকে কোন বিভক্তি? আমি পারবো। তুমি কেডা, তোমার নাম কি? আমি নিশা। না, তুমি আমার কত আগের স্টুডেন্ট, তুমি বাদ। সাইফা না, বলো। আমি সবসময় তৎপরি, সেটা তো আমাকে জিজ্ঞাসাই করলেন আপনি। ভাইয়া এটা শূন্য বিভক্তি, এটা একটা নাম, এখানে কোনো বিভক্তি নাই। রাইট, এই যে দেখো সাইফা কিন্তু পারছে, ও কিন্তু নতুন স্টুডেন্ট, ও কিন্তু কারেক্ট অ্যান্সার দিছে। এখানে দেখো অনেক সময় যেটা হয় যে জেলে থেকে এখানে তোমার অনেকে ভাবে যে এ বিভক্তি আছে, তাই না? এ বিভক্তি হলে সেটা কোন বিভক্তি হয়? সপ্তমী হয়, তাই না? কিন্তু এখানে দেখো জেলের নামই তো অ্যাকচুয়ালি জেলে, এটা তো কোনো বিভক্তিই না। তো এটার কারেক্ট অ্যান্সার হচ্ছে শূন্য বিভক্তি অথবা প্রথম বিভক্তি। সো এই জন্য তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে যে যেখানে আন্ডারলাইন করা আছে সেখানে বিভক্তিটা কি, আদতেও সেটা বিভক্তি কি না। বুঝতে পারছো? এই জিনিসটা আমি বোঝাতে ট্রাই করছি। এবং জব পরীক্ষাতে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এইভাবে তোমাকে ট্রিকি কোশ্চেন দিবে। জেলে নদীতে মাছ শিকার করে, এখানে কর্তায় সপ্তমী ক নম্বর অপশনে থাকবে। সবাই কনফিডেন্টলি তাড়াতাড়ি তো, তুমি তো দেখো তোমার মধ্যে কত টেনশন কাজ করতেছে, টাইম কনজিউম হয়ে যাচ্ছে, দ্রুত অ্যান্সার করে না, কর্তা কারক তো বুঝে যাচ্ছে এটা কাজ করতেছে। আর এখানে এ দেখা যাচ্ছে, তার মানে সপ্তমী দাগিয়ে দিই। কিন্তু একটু পরেই পরে খ নম্বর অপশনে দেখলেই বোঝা যাবে যে না, হাই হাই আমি কি মার্ক করলাম, আমার পাশেই তো প্রথম বিভক্তি, তার মানে এখানে তো কোনো বিভক্তিই নাই। এরকম হয় কিন্তু। সো বি কেয়ারফুল। আচ্ছা, মানে এই ভুলগুলা সেকেন্ড টাইমের স্টুডেন্টের হওয়া উচিত না, কখনোই না। এই ধরনের সিলি মিস্টেকের যে কোনো জায়গায় নেই সেকেন্ড টাইমের স্টুডেন্টদের কাছে। তারা, এটা তো কনফিউশন প্রশ্ন। হ্যাঁ, ওই যে বললাম সেকেন্ড টাইমের, এই জন্যই তো তোমার এ মধ্যে বিভক্তি কনফিউশন থাকা আছে। যাবে না, তোমাকে ওই লেভেলে যাইতে হবে যে না আমি সবকিছু জানি, আমি সবকিছু সম্পর্কে অ্যাওয়ার থাকতে হবে। ওকে, এখন চলে আসো এই জায়গাটা, এটা হচ্ছে আমাদের টেকনিক ওয়ান, এটা দিয়ে আমরা অনেকগুলো জিনিস ইজিলি ক্যাপচার করতে পারবো। সে ফর এক্সাম্পল, কর্তৃকারক যেটা, সেটা ইউজুয়ালি তোমার এই যে প্রথম বিভক্তির সাথে যুক্ত হয়, নট অল দ্য কেস, তোমার মানে মোস্ট অফ দ্য টাইম এটা হয় আর কি, যে কর্তৃকারকের সাথে প্রথম বিভক্তিটা যুক্ত থাকে, অর্থাৎ সেখানে কোনো বিভক্তি যুক্ত থাকবে না, শূন্য থাকলেও অ বা আ এই বিভক্তি যুক্ত থাকে। যেমন দেখো উই ইট রাইস, এটা একটা এক্সাম্পল হতে পারে। কর্মকারক যেটা, সেখানে হচ্ছে তোমার দ্বিতীয় বিভক্তি যুক্ত থাকে, যেটা হচ্ছে কে রে। যেমন গিভ ইট টু মি, এটা আমাকে দে, এটা আমারে দে। তো তখন তার মানে কি বোঝাচ্ছে যে টু দ্বারা রিপ্লেস করা যাচ্ছে, দ্বিতীয় বিভক্তি কে রে। করণ কারক যেটা, সেটা হচ্ছে তোমার তৃতীয় বিভক্তির সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ দ্বারা দিয়ে কর্তৃক। যেমন ধরো স্নেক ইজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক, তাহলে কি দ্বারা, হ্যাঁ, বা কার দ্বারা যদি কোশ্চেন করা হয় তখন কিন্তু করণ কারক চলে আসবে। সো এই যে স্টিক, এটা কি হয়ে যাবে, উইথ এ স্টিক, এটা হয়ে যাবে ইয়া তোমার মাধ্যম, তার মানে এটা করণ কারক হয়ে যাবে। দ্বারা দিয়ে কর্তৃক, এটা তৃতীয়াকে বোঝাচ্ছে উইথ। এরপর দেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারক আর কর্মকারক হচ্ছে সেম জিনিস, কিন্তু জাস্ট ডিফারেন্সটা কোথায়, কেউ বলতে পারবা যে কর্মকারক এবং সম্প্রদান কারকের মধ্যে? বলো তো। সম্প্রদান হচ্ছে দিয়ে দেওয়া কাউকে, মানে দান করা। সম্প্রদান হচ্ছে গিয়ে যেখানে সত্য ত্যাগ করা হয়, মানে কোনো এক্সপেকটেশন নাই। তোমাদেরকে আমি একটা মানে সিম্পল কোশ্চেন করি, দেখি পারো কিনা। ধরো মানে বললাম যে এরকম, আহ, মানে সাপোজ বাবা মা তোমাকে জামা কিনে দিছে ঈদে, ঠিক আছে? তো এটা কি কারক হবে, এটা কি কর্মকারক নাকি সম্প্রদান কারক? সম্প্রদানকারক। সম্প্রদান করো। এটা কর্মকারক হবে। বাবা মার রেসপন্সিবিলিটি তোমাকে ঈদের জামা কাপড় কিনে দেওয়া, তারা তাদের কাজ কমপ্লিট করছে। ওকে, বাট কিছু যদি পাওয়ার ধরে, আশাই তো দেয় নাই। যদি অফকোর্স পাওয়ার আশা কি, সে তার রেসপন্সিবিলিটি পালন করছে, এটাই তো তার বেনিফিট। কিন্তু ধরো তোমাকে তোমার মামা তোমাকে একটা জামা গিফট করছে, সেটা কি? সেইটা সম্প্রদান। প্র্যাকটিক্যালি থিঙ্ক করো, তোমার যদি বয়ফ্রেন্ড তোমাকে কোনো একটা গিফট করে, সেটা কি কারক হবে বলো তো কি? বা ভাইস ভার্সা, কর্মকারক। গার্লফ্রেন্ড, ভাইয়া কর্মকারক। সম্প্রদান। সেটা দ্বিতীয়। কর্মকারক। বয়ফ্রেন্ড কর্মকারক। গার্লফ্রেন্ড কি এক্সপেকটেশন ছাড়া কোনো কিছু করে? সে কি মনে বয়ফ্রেন্ড হয়? যদি একদমই পরের না। বার নিতে চায় নেভার, ওইটা। কখনোই না। সেটা কর্মকারক হবে, বুঝছো? মা বাবা দিলেও তো এটার ফেরত নেবে না, তাহলে ওইটাও তো সম্প্রদানের মা ভিতরে বাবা তো পড়ে। ফেরত নেওয়ার জন্য না, মা বাবার দায়িত্ব পালন করতেছে, এটা তাদের কাজ,
দ্যাটস এটা কর্মকারকের মধ্যে পড়ছে, কিন্তু তোমাকে যখন মা দিচ্ছে, কাকা দিচ্ছে, বা তোমার কোনো একটা অন্য কেউ দিচ্ছে, সেটা কি তাদের রেসপন্সিবিলিটি? না, সে তোমাকে সম্পাদন দিচ্ছে উইদাউট এক্সপেকটেশন, মানে তার কোনো বেনিফিট নেই এখানে, তার কোনো দায়িত্বও না এটা তোমাকে দেওয়াটা। কারক জিনিসটা এরকম, তোমাকে বুঝতে হবে, তুমি সেন্স মেক করতে হবে, রিয়েলিটিতে থাকতে হবে, তাহলে পারবা। এরকম আরো এক্সাম্পল সামনে আসবে, দেখো। তো সম্প্রদানের ক্ষেত্রে কি হয়, সেখানে এক্সপেকটেশন থাকে না, আর কর্মকারকে এক্সপেকটেশন থাকে। সম্প্রদানকারক তার মানে কি, এখানে নিমিত্তে, উদ্দেশ্যে, জন্য বোঝায়, যেমন দিস ফ্লাওয়ার ইজ ফর ইউ। ঠিক আছে, ধরো আমি যদি তোমাকে একটা ফুল দিই, সেটা কিন্তু সম্প্রদান, কারণ আমার কিন্তু তোমার কাছ থেকে কোনো এক্সপেকটেশন নেই। ওকে, এবার চলে আসো যে অপাদান কারকে। অপাদান কারক হচ্ছে তোমার ইউজুয়ালি পঞ্চমী বিভক্তির সাথে যুক্ত হয়। কিসের সাথে? পঞ্চমী বিভক্তি, যেমন ধরো হতে, থেকে, চেয়ে। এবং এটা অবশ্যই মাথায় রাখবা যে অপাদান কারক কোনো কিছু থেকে যখন মাইনাস হওয়া বোঝায়। কি কি? ধরো তুমি মাইনাস হয়ে যাচ্ছ, বা কমে যাচ্ছে, বা হ্রাস পাচ্ছে, এরকম কিছু একটা বোঝায়। অথবা তোমার যদি এরকম ডর, ভয়, যেটাকে আমরা বলি ভয় বোঝায়, তখনও কিন্তু অপাদান কারক হয়। আর এই যে দেখো, হি কেম ফ্রম ঢাকা, তাহলে সেই কি ঢাকা থেকে মাইনাস হয়ে গেল না? ঢাকাতে কি আর সে আছে বর্তমানে? বলো। না, নাই। না। দ্যাটস এটা হচ্ছে তোমার অপাদান কারক। আর এইটারই ঠিক বিপরীত, মানে একদম উল্টোটা হচ্ছে তোমার অব্যয়ীভাব। ঠিক, অব্যয়ীভাব না তো, অধিকরণ কারক। মানে এখানে অধিকরণ। লিঙ্ক ভুল হইছে, এটা হচ্ছে অধিকরণ কারক। ঠিক আছে, অধিকরণ কারক। এটা হচ্ছে কি, তুমি যেখানে আসো -1, তুমি যেখানে প্রেজেন্ট আসো, অর্থাৎ এই স্থান বুঝাবে, সময় বুঝাবে। যেমন ধরো শি লিভস ইন ঢাকা, সে ঢাকা থেকে কি এখানে মাইনাস হয়েছে, নাকি সে ঢাকাতে স্টিল আছে? বলো। ঢাকাতে আছে। ঢাকাতে আছে বর্তমানে, দ্যাটস এটা হচ্ছে অধিকরণ। আবার ধরো যদি টাইম বুঝায়, সেটা অধিকরণ। ওকে, ধরো তোমাকে আমি দুইটা কোশ্চেন করি, সেটা হচ্ছে তিলে তৈল আছে। তিলে তৈল আছে, তিল তো সবাই চেনো, তিল চিনো না? তিল থেকে যে তৈল হয়, জি দেখছো তো জি। হ্যাঁ, নিশ্চয়ই। বললাম যে তিলে তৈল আছে, সেটা কি অপাদান হবে না অধিকরণ হবে? অধিকরণ। অধিকরণ হবে, কারণ তিলের মধ্যে তৈলটা অবস্থিত। হ্যাঁ, ইন তিল। আর যদি হয় যেরকম যে তিল থেকে তৈল হয়, এই সেন্টেন্সে সেটা কি? অপাদান। অপাদান কারক। এটা কিন্তু অপাদান, কারণ এখন তুমি মানে প্রসেসিং এর মাধ্যমে ওই তিল থেকে তেলটাকে এক্সট্রাক্ট করে নিয়ে আসছো, বের করে নিয়ে আসছো, ওটা থেকে মাইনাস করে ফেলছো, দ্যাটস সেটা অপাদান। সো এই হচ্ছে গিয়ে লজিক। এন্ড সম্বন্ধ পদ হচ্ছে কোনটা, যেটা তোমার অবশ্যই ক্রিয়াপদের সাথে সম্পর্কিতই না, মানে নো রিলেশন। সে ফর এক্সাম্পল, ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ গেটিং ওর্স ডে বাই ডে। সো আমি বুড়িগঙ্গার নিচে আন্ডারলাইন দিলাম, তাহলে বুড়িগঙ্গা কি খারাপ হচ্ছে, নাকি পানি খারাপ হচ্ছে? পানি খারাপ হচ্ছে, পানি খারাপ বুড়িগঙ্গা তো হচ্ছে। না। তাহলে বুড়িগঙ্গা এখানে সম্বন্ধ পদ। ওই যে বললাম, বোয়ামের বিস্কিট দিয়ে মানে সকালে নাস্তা করলাম, তো বোয়াম কি? সম্বন্ধ পদ। সম্বন্ধ। বোয়াম তো বুঝছো, মানে বক্স, বোতল, এর কাইন্ড অফ। আচ্ছা, এখন এইটাকে আরেকটু ইজি করে দিচ্ছি, তোমরা অনেক সময় কনফিউজড হয়ে যেতে পারো। সো কর্তৃকারক যেটা, সেটাকে তুমি একটা সেন্টেন্স যখন দেওয়া থাকবে, সেটাকে তুমি কোশ্চেন করতে পারো। কর্তৃকারক বের করার জন্য কোশ্চেন কি দিয়ে করতে পারো? মনে করো যে তুমি এটা করবা যেভাবে, কে, কে বা কারা কি। কে বা কারা, কে বা কারা, এটা দ্বারা কোশ্চেন করবা। কর্মকারকের ক্ষেত্রে হচ্ছে কি বা কাকে। ঠিক আছে, এইভাবে কোশ্চেন করবা। আমি যেভাবে নোটগুলা দিচ্ছি না, এইভাবে তুমি হ্যান্ড নোট করবা নিজে। আবার করণ কারক হচ্ছে ধরো কি দ্বারা, মানে কি দ্বারা, কি দিয়ে, এরকম কোশ্চেন করবা, তাহলে দেখবে অ্যান্সার পেয়ে যাবা, কি দ্বারা, কি দিয়ে, এরকম। ঠিক আছে, সম্প্রদানের ক্ষেত্রে হচ্ছে ধরো কার উদ্দেশ্যে, কার জন্য, এরকম কোশ্চেন করবা। আর অবশ্যই খেয়াল রাখবে যে এক্সপেকটেশন আছে কিনা, এক্সপেকটেশন না থাকলে সেটা সম্প্রদান হবে। অপাদান কারকের ক্ষেত্রে ধরো কোশ্চেন করবা যে কি হতে, এইভাবে কোশ্চেন করবা। আর অবয়বের ক্ষেত্রে হচ্ছে কোথায়, হ্যাঁ, কোথায়, এভাবে কোশ্চেন করবা, তাইলেই দেখবে অ্যান্সার চলে আসতেছে। এটা গেল আরেকটা টেকনিক, মানে এই আমাদের যে টেকনিক, সেটার সাথে অ্যাডিশনালি এটাও তুমি মাথায় রাখতে পারো। এখন আমরা দেখো এখানে এক্সাম্পল সহকারে এটা বুঝি। শনি বউকে ঝাঁটা পিটায়, এখানে এক্সাম্পল গুলো একটু মানে কি বলে, একটু ফানি, বাট আই গেস এটা তোমার মনে রাখতে আরো ইজি হবে, দ্যাটস এগুলো দাও। শনি বউকে ঝাঁটা পিটায়, তো এখানে কে, কাজটা কে করতেছে? শনি করতেছে, তাইলে সেটা কি হবে? কর্তৃকারক। এখানে কি কোনো বিভক্তি যুক্ত আছে? নাই। কর্তৃকারক। তাহলে এটা কি শূন্য, শূন্য বিভক্তি বা প্রথম বিভক্তি। তারপর দেখো, শনি বউকে ঝাঁটা পিটায়, এই যে বউকে, তাহলে কে বা রে, এটা যখন যুক্ত থাকে, তার মানে কি দ্বিতীয়া। ঠিক আছে, দ্বিতীয়া। এবং এখানে খেয়াল করো, এটা হচ্ছে কর্মকারক, মানে কাকে। এই যে আমরা বললাম না তোমার, কি বা কাকে দ্বারা কোশ্চেন করলে, সো কাকে পিটাচ্ছে? বউকে পিটাচ্ছে, দ্যাটস ওয়াই। তারপর চলে আসো করণ কারক।
কি দ্বারা পিটাচ্ছে, এই যে ঝাঁটা দ্বারা পিটাচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার করণ কারক। এরপর দেখো তোমার সম্প্রদান, শনি বউকে এখন ডিভোর্স দিয়ে দিছে। তো যখন ডিভোর্স হয় তখন কি কোনো এক্সপেকটেশন থাকে বউর প্রতি? আর নো ওয়ে, লাইক এখন আর তোমাদের মধ্যে কোনো এক্সপেকটেশন নাই। সো এটা হচ্ছে ধরো কি সম্প্রদান, উইয়ার্ড এক্সাম্পল, বাট তারপরও এইভাবে মনে রাখার জন্য আর কি। না তারপর ভাই ঠিক দেখো আছে। এটা কিভাবে ঠিক থাকে। এরপর দেখো অপাদান কারক, যে বউ শনির বাড়ি থেকে বাপের, এখন এত ঝামেলা হয়েছে, মায়ের খেয়েছে, সে কি আর ওখানে থাকবে? সে দেখো তার বাড়ি থেকে, শনির বাড়ি থেকে বাপের বাড়ি চলে গেছে, তাহলে শনির বাড়ি থেকে এখন মাইনাস হয়ে গেছে না? তাহলে কি হবে? অপাদান। তাহলে যে কোথা থেকে কোথা হতে, শনির বাড়ি হতে, দ্যাটস ওয়াই। অধিকরণ কারকে দেখো, এখন সে তার বাপের বাড়িতে অবস্থান করতেছে, আছে, তার মানে কি অবস্থান করার কারণে অধিকরণ কারক। সো এক্সাম্পল দিয়ে এভাবে মনে রাখা যায়। আর এখানে দেখো প্রত্যেকটার সাথেই তোমার এই যে কারক গুলা মানে বিভক্তি গুলা বোঝাচ্ছে, তৃতীয়া, আর এটা হচ্ছে কি চতুর্থী বা ওরকম। তারপর অপাদান কারকের ক্ষেত্রে কি পঞ্চমী, পঞ্চমী, তারপরে এখানে আসছে বাড়িতে, তারপরে সপ্তমী, এরকম। সপ্তমী। আর এই যে এইটা, আচ্ছা। তো এখন চলে আসো নেক্সট ওয়ান। এখানে একটা ফুল সেন্টেন্স দেওয়া আছে, যে সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা কারক এক্সাম্পল আকারে আছে, মানে একটা সেন্টেন্সের মধ্যে অল ইন ওয়ান যেটাকে আমরা বলতে পারি। যেমন বেগম সাহেবা নিজ হাতে প্রতিদিন ভাড়ার হতে গরিবদের চাল দেন। সেখানে কাজটা কে করতেছে? সে হবে গিয়া কর্তৃকারক। কে করতেছে কাজটা? বেগম সাহেবা, তাহলে বেগম সাহেবা কি বেগম কারক হবে? কর্তৃকারক। কর্তৃকারক, 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 কর্তৃকারক হবে। এখন দেখো সে কি দিচ্ছে, বলো। চাল। চাল, চাল। তাহলে সেটা কি হবে? কর্মকারক, কর্মকারক। ঠিক আছে। এখন সে তোমার কি দিয়ে দিচ্ছে, বলো কি দিয়ে? হাত নিজ দিয়ে, হাতে, হাত নিজ হাতে, করণকারক, তাহলে এটা হচ্ছে কি করণ কারক। তারপর বলো যে সে কোথা থেকে দিচ্ছে, মাইনাস কোথা থেকে হইতেছে? ভাড়া। ভাড়ার হতে, ভাড়ার হতে, অপাদান কারক, তাহলে এটা হচ্ছে কি অপাদান কারক। এরপর বলো যে হচ্ছে তোমার প্রতিদিন দিচ্ছে, যদি সময় বোঝায় তাহলে কি হবে? অধিকরণ। অধিকরণ কারক, অধিকরণ কারক। তারপর বলো সম্পদ, মানে এই যে যাদেরকে সম্পদ, দিচ্ছে, গরিবদেরকে দিলে কি কোনো এক্সপেকটেশন থাকে তার কাছ থেকে সে টাকা নিবে? সম্প্রদান কারক, সম্প্রদান, সম্প্রদান। সো এই যে এটা এখানে দেখো অধিকরণ, একটা সেন্টেন্স, অধিকরণ কোনটা? না, যে অধিকরণ হচ্ছে প্রতিদিন। আর গরিবদেরকে যখন তুমি দিচ্ছ তখন কি কোনো এক্সপেকটেশন আছে? না, তুমি এমনিতেই দিয়ে দিচ্ছ। অধিকরণটা কোথায় বোঝায় নাকি? অধিকরণটা কোথায় বোঝায়? এই যে অধিকরণ হচ্ছে তোমার, মানে দেখো কি বললাম, যেখানে তোমার অবস্থান করতেছে, সময়, এগুলা বুঝে গেছে। বাট গরিবদেরকে দিচ্ছে, এখানে তো এক্সপেকটেশন নাই। মানে প্রতিদিন, এটা কি অধিকরণ কারক হবে? মানে অধিকরণ কারক দ্বারা না কোথায় বোঝায় নাকি? সময় বোঝে, সময় সেটাও তো সময় বললাম, এই যে এটা লিখে দিছি না এখানে, কোথায় লিখছিলাম নাকি? লিখি নাই আর কি। সময়, সময় বোঝায়। মানে এই জায়গায় তো, ওই যে কোথায় লিখছেন আর কি, মানে কোথায় বোঝায় মানে লোকেশনও বোঝায়, সময় বোঝায়। মানে অধিকরণ কারকের মধ্যে তিনটা টাইপ আছে। একটা হচ্ছে তোমার কালাধিকরণ, আধারাধিকরণ, এরকম কয়েকটা টাইপ আছে। তো কালাধিকরণ মানে কি? সময়। বুঝা গেছে। অধিকরণ কারক শুধু যে স্থান, জায়গা বোঝাবে তা না, এটা সময়ও নির্দেশ করে। এখানে প্রতিদিন কি, এটা সময় না? কাল, টেন্স, টাইম, এভাবে আবার মনে রাখো। ভাবাদিকরণও প্রকাশ করে। হ্যাঁ, ভবাদিকরণও প্রকাশ করে। এখন চলে আসো আমরা সম্বন্ধ পদ যেটা, সেটা সম্পর্কে একটু দেখি। এটা মানে কি? এটা হচ্ছে যেটা ক্রিয়াপদের সাথে সম্পর্ক নাই এবং এই জন্য এটা কোনো কারকই নয়। যেমন দেখো শনির ভাই রবি বাড়ি যায়, তো এই যে যাচ্ছে, এটা হচ্ছে ভার্ব, ক্রিয়া। এখানে বাড়ি যাচ্ছে কে? অ্যাকচুয়ালি রবি যাচ্ছে। তাহলে শনির কি এখানে কোনো রিলেশন আছে? নাই। এখন এটা নিচে যদি আন্ডারলাইন থাকে, এটা কি হবে? সম্বন্ধ পদ। ওকে। তারপর মুরগির ডিম দিয়ে নাস্তা করলাম, তাহলে নাস্তা যে করছো, তুমি যে খাইছো, কি খাইছো? ডিম না মুরগি? ডিম খাইছো, তাহলে মুরগি এখানে কি? সম্বন্ধ পদ। সম্পদ, আরেকটা দেখো সম্বোধন পদ, এটা হচ্ছে কি? যেমন ওহে মাঝি পার করো, তো মাঝিকে তুমি ওহে দ্বারা ডাকতেছো। আবার দেখো হাই, তুমি আবার আসছো, তো এই যে এটা হচ্ছে সম্বোধন করা। তো এইভাবে সম্বোধন পদের পরে অবশ্যই কমা বসে, এটা মনে রাখবা। এই যে জ্যোতি চিহ্নের মধ্যে কমাটাই সম্বোধন পদের পরে বসে, এটা পরীক্ষা আসে যে সম্বোধন পদের পরে কোন জ্যোতি চিহ্নটি বসবে, কমা। এখন দেখো আমরা কিছু কোশ্চেন সলভ করি। এখানে বলা হলো এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে,
সো যে বিষাদ শব্দটার মানে কি, মানে মনে করো যে দুঃখ, ঠিক আছে। সো দুঃখ কষ্ট যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে একটা মাধ্যম, এটা একটা মিডিয়াম, এরকম বুঝাবে তোমার অবস্থা, মাধ্যম। তো তুমি যেহেতু বিষাদে বলতেছো, তার মানে এটা হবে করণে সপ্তমী, বিষাদে, এ অন্তস্থ তে, তার মানে সপ্তমী, আর এখানে বিষাদ কষ্ট, তার মানে এটা করণ। আবার দেখো যদি উল্টো হয়, উদ্যম বিহনে কার পরে মনোরথ, উদ্যম মানে কি, মনে করো যে প্রফুল্ল বা হাসি খুশি, তাহলে দুঃখ যেমন তোমার করণ কারক, প্রফুল্ল হাসি খুশি সেটাও করণ কারক। এটা হবে কি আবার শূন্য, কারণ এখানে কোনো বিভক্তি যুক্ত নাই। তারপর এটা দেখো, গায়ে মানে না আপনি মোড়ল, তো এখানে গায়ে বলতে অ্যাকচুয়ালি কি বুঝাইছে বলো তো? গ্রামের মানুষ। অনেক এটা জনগণ। কিন্তু লোকেশন বোঝায় নাই, এখানে বোঝাচ্ছে হচ্ছে গায়ের মানুষ, তারা মানতেছে না যে আপনি মোড়ল। তো মানুষ যেহেতু, তার মানে এটা হবে জিগা তোমার কর্তৃকারক, এবং এখানে এ আছে যেহেতু, তার মানে সপ্তমী বিভক্তি। অনেকে গায়ে ভেবে, গ্রাম ভেবে, লোকেশন ভাবে, তখন কিন্তু তারা অধিকরণ কারক দেয়, কিন্তু এটা কিন্তু উত্তর হবে না, এখানে কর্তৃকারক হবে, কারণ এখানে গায়ের মানুষ বোঝাচ্ছে। তারপর দেখো ভুজটিকে সন্ন্যাসী চেনা যায়, ভুজটিকে মানে কি, যাদের ধরো বড় বড় দাড়ি, বড় বড় গোঁফ, বড় বড় চুল, এরপরে ভুজটিকে, এইটাকে বলা হচ্ছে কি একটা, এটা এটা একটা মিডিয়াম যার থ্রুতে তুমি তাকে চিনতে পারতেছো, মাধ্যম। তাহলে এটা কি হবে, করণ কারক হয়ে যাবে, করণ। এবং এটা হবে কি দ্বিতীয়া, কে আছে যেহেতু, তাই কে রে দ্বিতীয় বিভক্তি। সো এই হচ্ছে গিয়ে তোমার এখান থেকে চারটা এক্সাম্পল। আর তোমাদেরকে এরপরে আমরা আরো কিছু এক্সাম্পল শেষে গিয়ে কমপ্লিট করাবো, এই যে এখানে আরো আছে ট্রাই টু অ্যান্সার এর মধ্যে। বাট তার আগে হচ্ছে আমরা পার্ট টু এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট বিষয় আছে, এগুলো একটু ক্লিয়ার করি। দেখো পার্ট টু, আমরা যে কর্তৃকারক পড়লাম, যে কর্তৃকারক কি, যে নিজে কাজটা করে, সেটার মধ্যে একটা হচ্ছে তোমার মুখ্য কর্তা, আর একটা হচ্ছে তোমার ধরো মানে গৌণকর্তা। তো অ্যাকচুয়ালি কর্তৃকারকের মধ্যে মুখ্য কর্তাটাই মেন। যখন কর্তা বাক্যে স্বয়ং উপস্থিত থাকে, ধরো এই যে বই পড়তেছে, এখানে পড়াটা হচ্ছে ক্রিয়া, কে পড়তেছে, মঙ্গল, তার মানে এটা কর্তা, সে উপস্থিত আছে, তার মানে এটা মুখ্য কর্তা। ফুল তুলতেছে কে, বুধ, মানে আম পাড়তেছে কে, আমি, তাহলে যে আমি, বুধ, মঙ্গল, এগুলো হচ্ছে মুখ্য কর্তা, কারণ আমি বাক্যের মধ্যে উপস্থিত আছি। আচ্ছা, তো পরীক্ষা এটা কি আসে, এটা হচ্ছে তোমার 0% পসিবিলিটি তোমার এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসা, এটা খুব ইজি। ওকে, মানে যদি বিউপিতে আসলে আসতেও পারে, বলা যায় না, লাইক ইজি কোশ্চেন হিসেবে আসলে আসতেও পারে, যে মঙ্গল বই পড়ে বা তুহিন বই পড়ে বা যে কেউ একটা, তখন এই কি হবে, এটা মুখ্য করতে হবে আর কি। বাট আদার্স ইউনিভার্সিটিতে খুব একটা আসে না। এটা ইম্পর্টেন্ট, প্রযোজক এবং প্রযোজ্য, ঠিক আছে। প্রযোজক যেটা, দেখো প্রযোজক যে কাজটি অন্যকে দিয়ে করিয়ে নেয়, মানে সে নিজে কাজটা করে না। দেখো, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই যে দেখার যে কাজটা, চোখে যে দেখার যে কাজটা, এটা কে করতেছে, এটা কিন্তু শিশু করতেছে অ্যাকচুয়ালি, মা কিন্তু এখানে কাজটা করতেছে না, এই জন্য মা হচ্ছে প্রযোজক। আর প্রযোজ্য হচ্ছে যে অ্যাকচুয়ালি কাজটা করে, তাহলে শিশু চাঁদ দেখতেছে না, এই জন্য শিশুটা হবে গিয়ে তোমার প্রযোজ্য। সো আমরা প্রযোজক এবং প্রযোজ্যের মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করব, যে প্রযোজক কোনো কাজ করে না, প্রযোজ্য অ্যাকচুয়ালি কাজটা করে। মনে থাকবে, এই যে বড় নাম যেটা প্রযোজক, সে কাজটা করে না, একটা মনে রাখলে আরেকটা অটোমেটিক্যালি মনে থাকার কথা। এটা পরীক্ষায় আসে, ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান, ব্যতিহার কর্তা। মনে রাখবা, যখনই দুইটা কর্তা থাকবে, মানে দুইটা কিছু থাকবে, সেটাকে ব্যতিহার বলা হয়। ডাবল থাকলে সেটাকে কি বলা হয়, ব্যতিহার বলা হয়। এক্সাম্পল দেখো, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। তো বাঘে মহিষে যেহেতু বললাম, এখানে একবার বাঘ একবার মহিষ, দুইটা কর্তা না, দ্যাটস এটা হচ্ছে ব্যতিহার কর্তা। রাজায় রাজায় লড়াই, তো দেখো রাজায় আবার রাজায়, দুইজনকে বুঝাইছে না, দ্যাটস এটা হচ্ছে ব্যতিহার কর্তা। উলুখাগড়ার প্রাণ যে, উলুখাগড়া বলতে কাদেরকে বোঝায়, সাধারণ জনগণ। ওকে, তো এই যে ব্যতিহার কর্তা মানে হচ্ছে দুটি করতে, এবং পরীক্ষায় ব্যতিহার কর্তা থেকেও প্রচুর কোশ্চেন হয়, এটা ইম্পর্টেন্ট। নেক্সট ওয়ান চলে আসো, যে এরকম কর্মবাক্য। হবে, হ্যাঁ, কি বলতেছো? ওইখান থেকে প্রশ্নটা কি টাইপের হবে, মানে প্রশ্নটার একটু এক্সাম্পল নিচের দিতেন। কোথায় ব্যতিহার কর্তার এক্সাম্পল রয়েছে, তখন তুমি দেখবা যে কোথায় এরকম দুইটা কর্তা দেওয়া আছে, সেটা উত্তর হবে। ওকে, অথবা তোমাকে এক্সাম্পলের লাইনটা কোশ্চেনের মধ্যে দিয়ে বলবে যে এটা কোন ধরনের কর্তা, তো সেখানে ধরো বিভিন্ন ধরনের অপশন থাকতে পারে, তার মধ্যে ব্যতিহার কর্তা উত্তর হবে, এই টাইপের। তো দেখো, কর্তার মধ্যে আরো কিছু উপকর্মভেদ আছে, যেমন তোমার কর্মবাচ্যের কর্তা, ভাববাচ্যের কর্তা এবং কর্মকর্তৃবাচ্যের কর্তা। এটা কি, এটা হচ্ছে দেখো যে কর্মবাচ্যের কর্তা যেটা, এটা অ্যাকচুয়ালি পেসিভ ভয়েস। আমরা যেমন অ্যাক্টিভ ভয়েস, পেসিভ ভয়েস দেখলাম না, সেরকম। পুলিশ কর্তৃক চোর ধরা হলো, তো এটা কি ধরনের ভয়েস, এটা কি প্যাসিভ ভয়েস। পুলিশ কর্তৃক চোর ধরা হলো, মানে দ্য থিফ ওয়াজ কট বাই পুলিশ,
তো বাই দ্য পুলিশ, তো যদি ওরকম থাকে তার মানে এটা প্যাসিভ সেন্টেন্স। এই ক্ষেত্রেও সেম, পুলিশ কর্তৃক চোর ধরা হলো। আরেকটা এক্সাম্পল ধরো, এই যে ফেরদৌসি কর্তৃক তোমার ফেরদৌসি কর্তৃক শাহনামা লিখা হয়, শাহনামা লিখা হয়। তো এটাও কি হবে? এটাও তোমার কর্মবাচ্চার করতে হবে, কারণ এখানে দুইটার ক্ষেত্রেই প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, আর ভাব বাচ্চার কর্তাটা কি? ভাব কথাটার মানে কি, ইংরেজিতে কি বলবো আমরা? মুড। তার মানে এখানে দেখবে একটা মুড প্রকাশ পাবে। এটা পরীক্ষায় কম আসে, বাট দেখলেই বোঝা যায়। যেমন আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না। তো তুমি ডিরেক্টলি বললো যে তুমি যাবা না বা তুমি খাবা না। তুমি এত ঘুরে পেঁচিয়ে বলার কি আছে, ভাব নিয়ে বলার কি আছে যে আমার যাওয়া হবে না, আমার খাওয়া হবে না। তো এই যে যাওয়া খাওয়া এই টাইপের যখন থাকবে, সেটা ভাব বাচ্চার করতে হবে, দেখলেই বোঝা যায়। আরেকটা হচ্ছে এক্সেপশনাল, এটা থেকে পরীক্ষা কোশ্চেন আসে, ইটস ইম্পর্টেন্ট, দ্যাট ইজ কর্মই। মানে যখন তোমার অবজেক্ট কর্মই কর্তার স্থানে ভূমিকাটা পালন করে, মানে কর্মটাই এমন ভাবে একটা সেন্টেন্স বলা হয়েছে মনে হয় যেন কর্ম নিজেই কর্তা, এরকম কিছু একটা। এটাকে বলা হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্তা, কর্মকর্তৃবাচ্যের কর্তা। যেমন দেখো, এই কলমে ভালো লেখা হয় না, মানে মনে হয় যেন কলমটা সে নিজে নিজেই, যেমন আমি বললাম এই কলমে ভালো লেখা হয় না, তো এটা কি নিজে নিজেই লিখে? এটা তো আমার হাত দিয়ে আমি লিখতেছি, কিন্তু অথচ সেন্টেন্সটা এমন ভাবে বলা হয়েছে মনে হয় যেন কলম নিজেই নিজের লেখা লিখে, এই কলমে ভালো লেখা হয় না। তো এই সেন্টেন্সে এই কলমে কথাটার মানে হচ্ছে এটা কর্মকর্তৃ বাচ্চার কর্তা, যেখানে কর্মই কর্তার স্থানে বসে ভূমিকাটা পালন করতেছে। আবার দেখো, বাঁশি বাজে ওই মধুর লগনে, বাঁশি মনে হচ্ছে যেন নিজে নিজেই বাজতেছে। অ্যাকচুয়ালি কি বাঁশি নিজে নিজে বাজে না? তাহলে এখানে কর্মটা কর্তার স্থানে বসে ওই ভূমিকাটা পালন করতেছে। সবাই কি বুঝতে পারছো? বলো, এই তিনটা, কর্মবাচ্চার কর্তা, ভাব বাচ্চার কর্তা, কর্মকর্তৃ বাচ্চার কর্তা। ইম্পর্টেন্ট হচ্ছে কর্মবাচ্চার কর্তা এবং কর্মকর্তৃ বাচ্চার কর্তা, এই দুইটা। বুঝছো? জি ভাইয়া। ওকে, এখন চলে আসো যে কর্মকারকে, কর্মকারক। সো কর্ম মানে কি? এটা কি ইংলিশে আমরা কি বলি? অবজেক্ট, এটাই তো বলি আমরা। সো দেখো, মুখ্য কর্ম আর একটা হচ্ছে গৌণ কর্ম। যখন কোনো কিছু বস্তুবাচক হবে, অর্থাৎ সামথিং, তখন সেটা হবে গিয়ে মুখ্য কর্ম। কারণ আমি এখানে কর্ম নিয়ে বলতেছি, অবজেক্ট নিয়ে বলতেছি, তাহলে অবজেক্ট যদি বস্তুবাচক হয় সেটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় না? আর যদি তোমার ব্যক্তিবাচক হয় তখন তো সেটা অবজেক্ট না, সেটা সাবজেক্টের জায়গায় হওয়ার কথা ছিল। তাহলে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়ে থাকে, সেটাকে আমরা গৌণ কর্ম বলবো, সামওয়ান যদি হয়ে থাকে। যেমন দেখো, এবার ঈদে মামা আমাকে জামা দিল। সো এখানে মামা একটা আন্ডারলাইনকৃত ওয়ার্ড, জামা একটা আন্ডারলাইনকৃত ওয়ার্ড। সো এই যে দিছে, এটা হচ্ছে আমাদের ক্রিয়া। কি দিছে? এটার ক্ষেত্রে তোমার যদি জিজ্ঞেস করো, মানে যে বস্তু, সেটা হচ্ছে তোমার মুখ্য কর্ম। আর কে দিছে? মামা দিছে, তাহলে এটা হচ্ছে কি তোমার গৌণ কর্ম, কারণ এটা ব্যক্তিবাচক, তাই। সো এটা পরীক্ষা খুব একটা ইম্পর্টেন্ট যে তা না, জাস্ট এমনি জানার জন্য মনে রাখবা। দিস পার্ট ইজ ইম্পর্টেন্ট। কর্মকারককে আরো কয়েক ভাগে ভাগ করা যায়, তার মধ্যে একটা হচ্ছে সকর্ম ক্রিয়ার কর্ম, ইম্পর্টেন্ট। প্রযোজক ক্রিয়ার কর্ম, এটা ইম্পর্টেন্ট। সমধাতুজ ক্রিয়ার কর্ম এবং উদ্দেশ্য ও বিধেয়, এই জায়গাটা অনেক ইম্পর্টেন্ট, বোঝার ট্রাই করো। সকর্ম ক্রিয়ার কর্ম, এটা হচ্ছে জাস্ট আমাদের যে ট্রানজিটিভ ভার্ব ছিল সেইটা। ট্রানজিটিভ জিনিসটা কি ছিল বলো তো? যেটার কি থাকে, যেই ভার্বের কি থাকে, অবজেক্ট থাকে। এখানেও সেম, সকর্ম ক্রিয়ার কর্ম মানে হচ্ছে যখন কর্ম থাকে। যেমন আমি বই পড়ি, তাহলে আমি কি পড়ি? বই পড়ি। এটাকে দেখো, আই রিড বুকস। তাহলে আমার এখানে ভার্ব কি? রিড না? এটা কি ভার্ব? এটা কি ট্রানজিটিভ ভার্ব না ইনট্রানজিটিভ ভার্ব? আমার এখানে নাউন প্রোনাউন অবজেক্ট আছে, তাহলে এটা হবে ট্রানজিটিভ ভার্ব। তো এইটাই যে সকর্ম ক্রিয়ার কর্ম তখন বুকস হয়ে যায়, যে আমি বই পড়ি। আচ্ছা, প্রযোজক ক্রিয়ার কর্ম কোনটা? যেখানে হচ্ছে তোমার কর্মটা কাজ করে না, কর্মটা কাজ করে না, সেটা হচ্ছে প্রযোজক। মানে এর আগে আমরা যখন কর্তা পড়ছিলাম, সেখানে প্রযোজক কর্তা ছিল, প্রযোজ্য কর্তা ছিল। আমি বলছিলাম কাজ কে করবে না? প্রযোজক করবে না। এখানেও সেম, কর্মের বেলাতেও সেম, প্রযোজক কাজ করে না। যেমন দেখো, শিশুটিকে বিছানায় শোয়াও, তাহলে এই যে শিশুটিকে নিচে আন্ডারলাইন, এই যে শোয়ানোর কাজ, এটা কে করতেছে? মা। কাজটা কে করতেছে? মা করতেছে। ধরো হাজবেন্ড মাকে বললো, মানে হাজবেন্ড তার ওয়াইফকে বললো শিশুটিকে বিছানায় শোয়াও,
তাহলে শোয়ানো কাজটা তো ওই তার ওয়াইফ করতেছে, বাট এখানে দেখো শিশুটিকে এটা কি প্রযোজক হয়ে গেছে, মনে জন্য সেই নিজেই শুইতেছে। বুঝতে পারছো? ভাইয়া মামা যে জামা দিল ওইখানে মামা কর্তৃকারক হয় না? সে তো দিল। কর্তৃকারক? না না, এবার ঈদের মামা আমাকে দিছে, ঠিক আছে? সো মানে এটা হচ্ছে তোমার সেন্টেন্সটা দেখো, পেসিভে আছে, পেসিভে থাকলে কর্তা যেটা, সেটা হচ্ছে যে এই যে আমাকে, আই ওয়াজ গিফটেড বাই ড্যাশ ড্যাশ। বুঝছো? ভাইয়া ভালো করে বুঝি নাই। মনে করো যে আই ওয়াজ গিফটেড বাই হিম, এখানে তুমি যদি বলো যে আই কি আর হিম কি, অবজেক্ট কে? হিম বলো। অবজেক্ট। হিম, তো এখানে হিম কে? মামাই তো। বুঝতে পারছো? জি ভাইয়া বুঝতে পারছি এবার। ওকে। সমধাতুজ ক্রিয়ার কর্ম। সমধাতুজ মানে কি? একই ধাতু, একই ধাতু থেকে উৎপন্ন। দেখো, প্রেমের জ্বালায় জ্বলছি, জ্বালায় জ্বলছি একই জিনিস না? খুব ঘুম ঘুমিয়েছি, তাহলে ঘুম ঘুমিয়েছি একই জিনিস। খুব মার মেরেছি, মার মেরেছি একই জিনিস। তো এরকম যখন থাকে সেম সেম, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে সমধাতুজ ক্রিয়ার কর্ম। এইটাকে ইংলিশে কি ধরনের ভার্ব বলা হয়? কগনেটিভ ভার্ব। কগনেট। কারণ হচ্ছে ওই যে ওইটা, আই হ্যাভ ড্রিমড ও ওয়ান্ডারফুল ড্রিম, মনে আছে? ড্রিমড ড্রিম, ড্রিমড ড্রিম, ড্রিম ড্রিম দুটো সেম না, এজন্য কগনেট। এটা হচ্ছে সমধাতুজ। ক্লিয়ার সবাই? বলো, বলো এই পার্টটা বুঝছো কিনা? আচ্ছা, ভাইয়া, এখন দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে উদ্দেশ্য এবং বিধেয়। হলুদকে মোরা হরিদ্রা বলি, বলো তো এই সেন্টেন্সে কর্তাকে? ভাইয়া আমরা। মোরা, আমরা মানে মোরা, তো এটা হচ্ছে কর্তা। এই তো তুমি বুঝে ফেলছো, তোমার আগের কনফিউশন দূর করতে এটা ইজিলি বুঝে ফেলছো। তার মানে হলুদকে এটাও আমার কর্ম, হরিদ্রা এটাও আমরা, এটাও আমাদের কর্ম। এখন কাছাকাছি যেটা থাকবে, কাছাকাছি যেটা থাকবে শুরুর দিকে, সেটাকে আমরা বলবো হচ্ছে উদ্দেশ্য। কাছা কাছা কা- কাছাকাছি যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? উদ্দেশ্য। আর একটু দূরে যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? বিধেয়। তাহলে এখানে হলুদকে, এই যে হলুদ, এটা কি? এটা হচ্ছে উদ্দেশ্য। আর হরিদ্রা এটা হচ্ছে আমাদের বিধেয়। ঠিক তেমনি সেম এটাও, দুধকে এটা হচ্ছে উদ্দেশ্য, দুগ্ধ এটা হচ্ছে বিধেয়। মনে থাকবে? ম্যাম হরিদ্রা মানে কি? হলুদ। হরিদ্রা মানে কি বলো তো? হলুদ। 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 হরিদ্রা মানে হলুদ, দুধকে আমরা দুগ্ধ হলুদ বলি। মানে কি? আই মিন, যেটা মনে করো যে হলুদ ধারণ করে আছে রং, সেটাকে হরিদ্রা বলা হয়, কাইন্ড অফ, এক কথায় প্রকাশ। আচ্ছা, বিধেয় মানে কি? বিধেয় মানে হচ্ছে তুমি একটা, ধরো আহ একজনকে উদ্দেশ্য করে একটা কথা বলছো, তাই না? তো যাকে উদ্দেশ্য করে যেই কথাটা বলছো সেটা হচ্ছে বিধেয়, প্রিডিকেট। আর যাকে উদ্দেশ্য করছি সেটা তো এটা উদ্দেশ্য আমাদের যুক্তিবিদ্যায় ছিল। হ্যাঁ, আর আর তুমি যে ওই যে পার্সনটাকে উদ্দেশ্য করে বলছো, ওই পার্সনটা হচ্ছে উদ্দেশ্য। আর তার সাথে যে জিনিসগুলো অ্যাডজেক্টিভ আকারে এমনি 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 বলছো, সেটা হচ্ছে তোমার প্রিডিকেট মানে বিধেয়। আমরা পড়ছি না যে একটা সেন্টেন্সের দুইটা পার্ট থাকে, ইটস এ সাবজেক্ট, ইটস এ বিধেয় মানে প্রিডিকেট, ওইটাই আর কি, কাইন্ড অফ। ওকে, এখন চলে আসো অধিকরণ কারকের মধ্যে। সো অধিকরণ কারক ইউজুয়ালি আমরা বললাম কি কি জিনিস শো করতেছে, এটা হচ্ছে তোমার স্থান শো করতেছে, তারপরে কাল বা সময় মানে শো করতেছে, ঠিক আছে, ইউজুয়ালি। সো এটার মধ্যে কি কি টাইপ হইতে পারে? একটা হচ্ছে কালাধিকরণ। কালাধিকরণ মানে কি? কাল কথাটার মানে কি বলো তো? টেন্স। টেন্স কথাটার মানে সময়। কি? টাইম। ওকে, সময়। সো কালাধিকরণ মানে হচ্ছে সময়। তো যখন কোনো কিছু সময় বোঝাবে সেটা অবশ্যই অধিকরণ কারক হবে। আরেকটা দেখো আধারাধিকরণ। এই আধারাধিকরণের মধ্যে আবার তিনটা আলাদা ভাগ আছে, একটা হচ্ছে ঐকদেশিক, অভিভাবক, আর একটা হচ্ছে বৈষয়িক, আমরা এখানে আসতেছি। আরেকটা হচ্ছে দেখো ভাবাধিকরণ, যেখানে তোমার শর্ত থাকবে এবং সপ্তমী বিভক্তিযুক্ত থাকবে। ভাবাধিকরণটা কি? যেখানে শর্ত থাকবে এবং সপ্তমী বিভক্তিযুক্ত থাকবে। সে ফর এক্সাম্পল আমি যদি বলি সূর্য উদয়ে অন্ধকার কাটে,
সূর্য উদয় অন্ধকার কাটে, তাহলে দেয়ার ইজ এ কন্ডিশন, রাইট? যে একটা উদয় হচ্ছে, তাহলে আরেকটা কাটতেছে। উদয় না হলে তো আর অন্ধকার কাটতো না। সো এই যে একটা কন্ডিশন, এটাই হচ্ছে তোমার ভাবাদিকরণ। এবং এখানে দেখো উদয়ে, তাহলে এ অন্তস্থ তে, এটা কোন বিভক্তি? সপ্তমী। এবং এই ভাবাদিকরণে অবশ্যই সপ্তমী বিভক্তিটাই বেশি যুক্ত হয় সবসময়। আর আধারাদিকরণ যেটা বললাম, সেটার মধ্যে তিনটা বিষয় ছিল। একটা ছিল বৈষয়িক, কোন একটা মানে স্পেসিফিক বিষয় সম্পর্কে বলবে। ধরো তুমি যদি এরকম হয়, যেমন ধরো আমি কোন সাবজেক্টে সবচেয়ে ভালো বলো তো? ইকোনমিক্স আমি নাকি তোমাদের ইংলিশ? ইকোনমিক্স পড়াই? ইংলিশ ইংলিশ, সবই ইকোনমিক্স। তোমরা তোমরা যে কতটা মানে মানে কারাপ্ট দেখছো! তোমাদেরকে আমি বাংলা পড়াচ্ছি, তোমরা অ্যান্সার করবা বাংলা। ইংলিশ পড়ালে তখন বলবা ইংলিশ। তোমরা বাংলা ক্লাসে ইংলিশ বলতেছো, এটা কোনো কথা হইলো? আমি বাংলা কি খারাপ পড়াই? ভাইয়া কেউ কেউ তো না আবার ভাইয়া, ইকোনমিক্স কিন্তু বলে আপনি দিল। তো সবসময় বলেন যে আপনি ইংলিশে ভালো, আর সবই ভালো পারেন, তাই আর কি বললাম। আমি বলি, বাট তোমরা তো বলবা যে ভাই আপনি জ্যাক অফ অল ট্রেড, সব সাবজেক্টে ভালো পড়ান। আচ্ছা দেখো, এখন এই যে কথাটা, অলরাউন্ডার। কোন একটা বিষয় কেউ যদি কোনো কিছু বলতেছে কাউকে, কোন একটা বিষয় নিয়ে, সেটাই বৈষয়িক। সে ম্যাথে ভালো, সে ম্যাথে ভালো না, সে এরকম এরকম, এটাই হচ্ছে বৈষয়িক। কোন একটা স্পেসিফিক বিষয় নিয়ে যখন বলা হয়, তখনই সেটা অধিকরণও হবে, এরকম সেন্টেন্স থাকলে। ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা, ঐকদেশিক এবং অভিভাবক। বৈষয়িকটা বোঝা যায়, এটা এমনিতে পারা যায়, পরীক্ষায় এই জন্য কম আসে। বাট ঐকদেশিক যেটা, ঐকদেশিক হচ্ছে একটা নির্দিষ্ট স্থান। এই যে সেন্টেন্সটা দেখো, নদীতে মাছ আছে, নদীতে কি মাছ পুরো সমগ্র জায়গা জুড়ে আছে নাকি স্পেসিফিক কিছু কিছু জায়গায় আছে বলো তো? কিছু কিছু জায়গায়। কিছু 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 জায়গায় মাছ জায়গায়। থাকে, নির্দিষ্ট স্থানে, এই জন্য এটা হচ্ছে ঐকদেশিক। আবার পরের সেন্টেন্সে খেয়াল করো, নদীতে পানি আছে, নদীতে পানি কি পুরো এরিয়া জুড়ে আছে না? জি ভাইয়া। এই জন্য সেটা হচ্ছে অভিভাবক। যখন সমগ্র স্থান বোঝাবে তখন সেটা অভিভাবক হয়, আর যখন নির্দিষ্ট স্থান বোঝায় তখন সেটা ঐকদেশিক হয়। আর স্পেসিফিক কোনো বিষয় বোঝালে তখন সেটা বৈষয়িক, স্পেসিফিক সাবজেক্ট। ওকে। আর কালাদিকরণ তো বুঝলেই, যে সময় বোঝাবে, কি বোঝাবে? সময়। এটাই, এটা হচ্ছে অধিকরণের তিন প্রকার। তো এই হচ্ছে তোমাদের কারকের মধ্যে ফুল ডিটেইলড ক্লাস। এখন তোমাদেরকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করব, এখানে ট্রাই টু অ্যান্সার, এগুলো তোমরা অ্যান্সার করবা। যেমন আমি কি ডরাই সখী ভিখারি, ও দেখো অ্যান্সারও করে দেওয়া আছে, আমি কি ডরাই সখী ভিখারি লাগবে। তো আমি বলছিলাম যদি ভয় ডর বোঝায় তাহলে কি কারক হবে? অপাদান। 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 অপাদান হয়। সোমবার পরীক্ষা আছে, কোনো কিছু যদি থাকে আছে বোঝায়, তখন কোন কারক হয়? অধিকরণ। অধিকরণ। অধিকরণ কারক। সোমবার হতে পরীক্ষা শুরু, কোনো কিছু থেকে যখন হতে হয় বোঝায়, হ্যাঁ, অপাদান। তখন কি? অপাদান। অপাদান। আমি হজে যাই, পঞ্চমী। যখন কেউ হজে যায় তখন তো অপাদান। মানে একদম আল্লাহর উদ্দেশ্যে চলে সম্প্রদান। যাচ্ছে, তাহলে সেটা সম্প্রদান। বুঝা গেছে? তার কোনো প্রফিট নাই সেখানে গিয়ে, মানে সে টাকা খরচ করতেছে, এমন না যে সে ধরো 5 লাখ টাকা খরচ করে হজ করতে গেছে, লাইক সে আরো 10 লাখ টাকা নিয়ে আসবে, এরকম কোনো সুযোগ নেই। ছেলেরা বল খেলে, তাহলে এখানে বলটা কি? এটা হচ্ছে কর্ম। কারণ স্পেসিফিক বল কোনো উপকরণ হিসেবে আমি বলি নাই, যেটা কি ফুটবল নাকি ভলিবল ওরকম। কিন্তু যদি বলি ফুটবল খেলে, তাহলে ফুটবল একটা উপকরণের নামই আছে, দ্যাটস ওয়াই সেটা তোমার করণ কারক হয়ে যায়, কারণ একটা নাম আছে মাধ্যম, মিডিয়াম, উপকরণ, দ্যাটস ওয়াই। কথা বোঝা গেছে? যদি বল খেলে বলি, স্পেসিফিক কোনো উপকরণ বোঝা যাচ্ছে না যে কোন বল, তখন সেটা কর্ম হয়ে যায়, এটা একটা কাজ। বাট ফুটবল বললে সেটা একটা উপকরণ আছে, তাহলে ফুটবল নিয়ে খেলতেছো, দ্যাটস সেটা করণ। তারপর দেখো শিক্ষককে সালাম দাও, তো কেউ যখন তার টিচারকে সালাম দেয় সে কিন্তু উইদাউট এক্সপেকটেশনই দেয়, কারণ সে তার ভিতর থেকে এমনি রেসপেক্টের জায়গা থেকে দিচ্ছে, জন্য সেটা সম্প্রদান। তারপর দেখো সমিতিতে চাঁদা দাও, যখন কেউ সমিতিতে চাঁদা দেয়, সমিতি মানে কি বুঝো? দেখবা যে গ্রামে গ্রামে যখন মহিলারা থাকে, তারা একটা জায়গায় টাকা জমা রাখে, সেখান থেকে ধরো মানে 1 বছর পরে প্রতি মাসে ধরো সে 2,000 করে যদি জমায়, তাহলে 1 বছর পরে ধরো সে 24,000 টাকা পাইলো, এটাই তার সেভিংস। এখন এইটা তাহলে কি হয়ে গেল? এটা একটা সমিতি হয়ে গেল, কারণ এই টাকার প্রেক্ষিতে সে কোনো মুনাফা বা সুদ নেয় নাই, এই জন্য এটা সম্প্রদান, কারণ কোনো ইন্টারেস্ট এখানে আসেনি। আরেকটা হচ্ছে সমবায় সমিতি, যেখানে তোমার ইন্টারেস্ট অ্যাড হয়, তো সেই ক্ষেত্রে তোমার সেটা হয়ে যাবে কর্মকারক, কারণ সেখানে এক্সপেকটেশন রয়ে গেছে। তো যদি বলা হয় সমিতিতে চাঁদা দাও, সম্প্রদান কারক। যদি বলা হয় সমবায় সমিতিতে চাঁদা দাও, কর্মকারক। ক্লিয়ার সবাই? মানে কি সমবায়? সমবায় মানে যেখানে তোমার বারবার ওটা বাড়বে, তুমি আজকে 2,000 টাকা রাখছো, এই 2,000 টাকার বদলে তুমি 2,002 টাকা পাবা। বুঝছো?
তারপর দেখো ডাক্তার ডাকো। এই যে ডাক্তার ডাকো, এটার ইংলিশ ট্রান্সলেশন বলো তো। এই তোমরা ট্রান্সলেশন গুলা কি পড়ো, নাকি বলবা যে ভাই এইটাও আমাদেরকে পড়ায় দেন বাচ্চাদের পড়াশোনা? বা এই যে প্রভাব গুলা বলো তো, দেখি কিছু প্রভাব জিজ্ঞেস করি, পারো কিনা। অসারের তর্জন গর্জন সার, এটার ইংরেজি প্রবাদ কি হবে? এমটি কি পারো? বেসলেস সাউন্ড। এমটি ভেসেল সাউন্ড মাছ। গুড, হয়েছে তো। সো এরকম এগুলো পড়তে হবে, নিজের থেকে এগুলো পড়ে ফেলবো, লাগে এগুলো বাচ্চা কাচ্চাদের জিনিস, ফার্স্ট টাইমার স্টুডেন্টরা পড়ে, সেকেন্ড টাইমার এমনিতে পারার কথা। ডাক্তার ডাকা, এটার ইংলিশ ট্রান্সলেশন কি হবে বলো? কলিন ডাক্তার। হইছে মোটামুটি, বাট পুরোপুরি হয় নাই, একটুর জন্য মিস গেছে। কে পারবা পারফেক্টলি? কলিনে ডাক্তার। রাইট, কল ইন এ ডাক্তার। তার না এ বলো নাই, এ বলছিলেন নাকি আমি শুনি নাই? কল ইন এ ডক্টর। ডক্টর। হ্যাঁ, তো এই যে এ কথাটা থাকতে হবে, আর এই যে কল ইন মানে হচ্ছে কাউকে ডাকা। আরেকটা জিজ্ঞেস করে দেখি পারো কিনা। তোমার টেল আপন, এটার মানে কি? বলা। দেখাশোনা করা। দেখাশোনা মানে হচ্ছে টেক আফটার, হেট, সরি ঘৃণা লুক করা। আফটার। প্রভাব ফেলা। টেক আফটার মানে হচ্ছে রিসেম্বল হওয়া, অনুরূপ হওয়া। আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। আর টেল আপন মানে হচ্ছে ক্ষতি, ঘৃণা করা ভাইয়া। ক্ষতিকর কোনো ভাইয়া কিছু। প্রভাব ফেলা বা চাপ সৃষ্টি করা। ঠিক আছে, যেমন ধরো স্মোকিং করলে সেটা আমাদের টেলস আপন আওয়ার হেলথ। আবার ধরো কেউ কারো অনুরূপ হয়েছে, দ্যাট মিনস দ্য বেবি টেকস আফটার ইটস মাদার। বেবির জন্য কিন্তু প্রোনাউন ইটস হয়। অ্যান্ড উই শুড লুক আফটার আওয়ার প্যারেন্টস। আর এই যেটা তো হচ্ছে কলেন্ডার ডক্টর, ডাক্তার ডাকা। তো এখানে দেখো ডাক্তার নিচে আন্ডারলাইন করা আছে, এটা কোন কারক কত বিভক্তি? অবিভক্ত। কারণ কর্মী ডাক্তারের শূন্য সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, তাহলে এটা একটু শূন্য বিভক্তি, এটা আমরা বুঝতেছি। বাট এটা কি কর্তা নাকি কর্ম? কর্ম। কর্ম। কর্ম, কারণ ডাকার কাজ কে করতেছে? আমি নিজেই। তুমি নিজে করতেছো, তার মানে কর্তা তুমি, আর এটা হচ্ছে কর্ম। বুঝে গেছে? তারপর দেখো বাড়ি হতে, বাড়ি হতে পাহাড় দেখা যায়। তো বাড়ি হতে যখন পাহাড় দেখা যায় তখন তুমি বাড়ি থেকে কি মাইনাস হয়ে গেছো নাকি বাড়িতে আসো? আছি। তাহলে কি হবে? বাড়িতে আছি। অধিকরণ। অধিকরণ। শিকারী বিড়াল গোফে চেনা যায়, মানে শিকারী বিড়ালের দেখবা যে গোফ একটু বড় বড় থাকে আর কি। তো এই যে এটা কি, এটা একটা মিডিয়াম না, এটা একটা মাধ্যম না? তাহলে কি হবে? করণ কারক। কর্ম। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা? তো সর্বাঙ্গে মানে কি? ফুল বডি, স্থান বোঝাচ্ছে না, জায়গা। তাহলে কি হবে? অধিকরণ। অধিকরণ। ওকে, সো এই ছিল আর কি তোমাদের কারকের উপর কমপ্লিট ক্লাস। এখন পরীক্ষায় যদি কোশ্চেন আসে এগুলা থেকে পারবা জি। বলো? জি ভাইয়া, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ভাইয়া লেকচার 6 বাংলার কোনো ভোক্যাব পার্ট থাকবে পরীক্ষায়? না, ইংলিশের যেহেতু আমি ইডিয়মসটা দিছি, খুব ওটাই গুরুত্ব সহকারে পড়বা, বাংলার কিছু অ্যাড করতেছি না। আর ইডিয়মস এর ভাইয়া, ক্লাসও নিছি। ইয়েস। চতুর্থী বিভক্তিতেও তো দেখি কে আর রে আছে। ও রাইট রাইট, অভিযোগ। এটা এটা একটু ক্লিয়ার করে দেখো। তোমরা অনেকেই দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তির মধ্যে কনফিউজড হয়ে যাও। মনে রাখবা চতুর্থী বিভক্তির মধ্যেও কে বা রে আসে। অনেক সময় কিছু সেন্টেন্স আছে, যেমন ধরো এই যে আমি বললাম তোমার মা বাবা যদি তোমাকে গিফট করে, ঠিক আছে, তখন সেটা কি হয়? মা তোমাকে, মা বাবা তোমাকে ঈদের জামা কিনে দিছে, তোমাকে, কর্মকার। সেটা কর্মকারক। তোমার মামা তোমাকে ঈদের জামা কিনে দিছে, সেখানেও কিন্তু কে আছে। ওই কে যখন তোমার এক্সপেকটেশন থাকবে না, তখন সেটা সম্প্রদান কারক হয়ে যাবে। যখন এক্সপেকটেশন থাকবে সেই কে রেই কর্মকারক হয়ে যাবে। বুঝছো?
তার মানে তুমি জাস্টিফাই করবা কিভাবে যে কে রে যেহেতু দুইটাতেই আছে, দ্বিতীয় এবং চতুর্থীতে, কে রে কে কখন তুমি চতুর্থী হিসেবে নিবা? যখন দেখবা যে সেটা সম্প্রদানের মধ্যে পড়ছে। এক্সপেকটেশনটা আর থাকে। হ্যাঁ, আর কখন তুমি সেটাকে দ্বিতীয়ের মধ্যে ফেলবা? যদি দেখো ওই সেন্টেন্সে এক্সপেকটেশন আছে রিয়েলিস্টিক ভাবে, তখন তুমি দ্বিতীয় চুজ করবে। বুঝছো?